Hi everyone, welcome to Your Nurseverse. I am D.Sc. আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটা প্রচুর ইম্পর্টেন্ট তাদের জন্য যারা M.Sc এন্ট্রান্স এক্সামের জন্য প্রিপারেশন করছো এবং এখানে কিছু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স রয়েছে এবং তার এক্সপ্লেনেশন রয়েছে। তো অবশ্যই ভিডিওটা দেখো এবং লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সো টাইম নষ্ট না করে চলো একে একে শুরু করে নিই। প্রথমে রয়েছে ডিজিটালিস টক্সিসিটি ইজ ইন্ডিকেটেড বাই visual disturbance such as seeing yellow spot, elevated blood pressure, skin rash over the chest and back, and the increased appetite. So digitalis cardiac glycosides group of drug এবং ডিজিটালিসের মধ্যে রয়েছে ডিগক্সিন এবং ডিজিটক্সিন। সো এক্ষেত্রে যদি ডিজিটালিসের জায়গায় ডিগক্সিন বা ডিজিটক্সিন টক্সিসিটিও হতো সেক্ষেত্রেও কিন্তু সেম অ্যান্সার হবে। এরপরে দেখে নিই যে ডিগক্সিন বাই ডিজিটালিস কী কী ক্ষেত্রে ইউজ করে থাকি। শুনেই থাকবে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বা অ্যাট্রিয়াল ফ্ল্যাটার, হার্ট ফেলিয়ার পেশেন্ট বা পেশেন্ট উইথ কার্ডিওজেনিক শক। সো এই সমস্ত ক্ষেত্রে এই ডিজিটালিস দেওয়া হয়ে থাকে পেশেন্টকে এবং এই ডিজিটালিস প্রেসক্রাইব করার পর যখন আমরা অ্যাডমিনিস্টার করবো অ্যাজ এ নার্স, উই হ্যাভ সাম নার্সেস রেসপন্সিবিলিটি। প্রথমেই ডিজিটালিস দেওয়ার আগে উই শুড অ্যাসেস দ্য এপিক্যাল পালস। এপিক্যাল পালস 1 মিনিট ধরে দেখব এবং এপিক্যাল পালস যদি অ্যাডাল্টের লেস দেন 60 বিটস পার মিনিট আসে বা ইনফ্যান্ট এবং ইয়াং চাইল্ডের ক্ষেত্রে লেস দেন 90 to 110 বিটস পার মিনিটের কম আসে তাহলে সেক্ষেত্রে আমরা ডিজিটালিস অ্যাডমিনিস্টার করব না। দ্য ফার্স্ট নার্সেস রেসপন্সিবিলিটি অ্যাট দ্যাট মোমেন্ট ইজ টু নোটিফাই দ্য ফিজিশিয়ান। সো এটা মনে রাখতে হবে। তাছাড়া দেখে নেব চলো কী কী সাইন সিমটমস রয়েছে ডিজিটালিস টক্সিসিটির ক্ষেত্রে। কনফিউশন, ইরেগুলার পালস অর ব্র্যাডিকার্ডিয়া যেটা আমি একটু আগেই বললাম, এবং অ্যারিথমিয়া, ভিটি, ভিএফ, সাইনোঅ্যাট্রিয়াল ব্লক এবং এভি ব্লক এগুলো হলো কন্ট্রা ইন্ডিকেশন টু গিভ ডিগক্সিন অর ডিজিটালিস। লস অফ অ্যাপিটাইট ভেরি মাচ ইম্পর্টেন্ট, কারণ কি লস অফ অ্যাপিটাইট ইজ দ্য আর্লি সাইন ফর ডিগক্সিন টক্সিসিটি। ওকে, তাছাড়া রয়েছে নজিয়া, ভমিটিং, প্যালপিটেশন, ইয়েলো হ্যালোজ অ্যারাউন্ড দ্য লাইটস, দ্যাট ইজ দ্য স্যান্থপসিয়া যেটা আমাদের অপশনের মধ্যেও রয়েছে। তাছাড়া ব্লাইন্ড স্পট, স্নোই ভিশন, ডিক্রিজ ইউরিন আউটপুট, ডিফিকাল্টি ব্রিদিং, এক্সেসিভ নাইট টাইম ইউরিনেশন। ওকে, এরপর ইসিজি গ্রাফের মধ্যে কি দেখা যায়, ভেরি ইম্পর্ট্যান্ট হলো এসটি ডিপ্রেশন এবং এই এসটি ডিপ্রেশনটা দেখতে কীরকম লাগে, হকি স্টিকের মতো লাগে। সো সেই জন্য একে কিন্তু বলাও হয়ে থাকে হকি স্টিক সাইন। সো এটা একটু মনে রেখে নিতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার কি হলো, ডিজিটালিস টক্সিসিটি ইজ ইন্ডিকেটেড বাই ভিজুয়াল ডিস্টারবেন্স সাচ অ্যাজ সিইং ইয়েলো স্পট। এলিভেটেড ব্লাড প্রেশার হবে না, স্কিন র্যাশ ছিল না, ইনক্রিজ অ্যাপেটাইট হয় না, ডিক্রিজ অ্যাপেটাইট হয়ে থাকে। So option 1 is the answer. Next, a cob wave coagulation is formed in the tube containing CSF on standing in case of, so CSF যেটা নেওয়া হয়ে থাকে মেনিনজাইটিসের ডায়াগনোসিসের জন্য। এবং মেনিনজাইটিস কি, মেনিনজাইটিস ইজ দ্য ইনফ্লামেশন অফ মেনিনজেস। মেনিনজেস কি না, কভারিং অফ দ্য ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড। সো এক্ষেত্রে একটা ইম্পর্ট্যান্ট কনফার্মেশন ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন আছে যে যদি পেশেন্টের নিউট্রাল রিজিডিটি দেখা যায়, নিউট্রাল রিজিডিটি ইজ দ্য স্টিফনেস অফ দ্য নেক। সো সেক্ষেত্রে কিন্তু এটা হলো কনফার্মেশন ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অফ মেনিনজাইটিস। সো এটা কিন্তু আরেকটা খুব ভালো কোয়েশ্চেন হতে পারে যে হোয়াট ইজ দ্য কনফার্মেশন ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অফ মেনিনজাইটিস। তো সেক্ষেত্রে কী অ্যান্সার হবে, নিউট্রাল রিজিডিটি। এবং এক্ষেত্রে কব ওয়েভ কোয়াগুলেশন যেটা দেখা যায় সেটা দেখা যায় টিউবিউলার মেনিনজাইটিসের ক্ষেত্রে। এবং চলো দেখে নিই আমরা আরও কিছু মেনিনজাইটিস সেক্ষেত্রে সিএসএফ, কারণ পায়োজেনিক রয়েছে, ভাইরাল রয়েছে এবং ফাঙ্গালও হয়ে থাকে। তো সেক্ষেত্রে সিএসএফ কীরকম দেখতে হয়ে থাকে। সো নর্মালি সিএসএফ দেখতে ক্লিয়ার এবং পায়োজেনিক মেনিনজাইটিস সেক্ষেত্রে হয় টার্বিউড এবং ভাইরালের ক্ষেত্রেও কিন্তু ক্লিয়ার হবে, ফাঙ্গালের ক্ষেত্রেও ক্লিয়ার হবে এবং টিউবারের ক্ষেত্রে আমি আগেই বললাম কব ওয়েভ কোয়াগুলেশন দেখা যায়। সো নেক্সট,
If no scar appear after BCG vaccination of child, the community health nurse should advise the mother. সো যদি স্কার নাও থাকে এর মানে এটা নয় যে সে বিসিজি ভ্যাকসিনেশন দেওয়া হয়নি বা তার বিসিজি ভ্যাকসিনেশন কাজ করেনি। সো বিভিন্ন চাইল্ডের ক্ষেত্রে এটা হয়েই থাকে যে স্কার আসে না, কিন্তু সেক্ষেত্রে নো নিড অফ রিভ্যাকসিনেশন অফ দ্য চাইল্ড, এটাকেই অ্যাডভাইস করব মাদারকে অ্যাজ আ কমিউনিটি হেলথ নার্স। এবং বিসিজি ভ্যাকসিনেশন আমরা সবাই জানি যে ইন্ট্রাডার্মালি লেফট আর্মে দেওয়া হয়ে থাকে, এবং যখন বিসিজি ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে একটা লোকাল ইমিউন রেসপন্স হয়ে থাকে, এবং লোকাল ইমিউন রেসপন্সের জন্যই কিন্তু একটা ব্লিস্টার ফর্মেশন হয়, এবং সেই ব্লিস্টারটা 1 উইক বা 2 উইকের মধ্যে হিল হয়ে যায় এবং একটা পার্মানেন্ট স্কার থেকে যায়। কিন্তু সেটা আসেনি মানে এই নয় যে বাচ্চা রিভ্যাকসিনেটেড হয়নি। সো সেক্ষেত্রে ফার্দার ভ্যাকসিনেশন দেওয়ার কোনো দরকার নেই। এবং বিসিজি ভ্যাকসিনেশন নিয়ে চলো আরও কিছু তথ্য আমরা জেনে নিই। যেমন আমরা আগেই বললাম যে এটা অ্যাট বার্থ দেওয়া হয়ে থাকে, এবং সেক্ষেত্রে এটা লাইভ ভ্যাকসিন, এবং এক্ষেত্রে যে স্ট্রেনটা ইউজ করা হয় এটা ভীষণ ইম্পর্টেন্ট, ড্যানি স্ট্রেন 1331। তো কোয়েশ্চেন আসতে পারে, সো এটা মনে রাখতে হবে একটু। এবং 0.05 ml দেওয়া হয়ে থাকে এবং পাউডার ফর্মেই থাকে, এটাকে ডাইলিউট করতে হয়, এবং ডাইলিউটের জন্য আমরা নর্মাল স্যালাইন যেটা সেটাই ইউজ করে থাকি। Next, the subcutaneous fat which disappear last in marasmus. So marasmusের যে চাইল্ড থাকে তার ফ্যাটটা আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার হতে থাকে, এবং ম্যারাসমাসে গ্রেড হয়, এবং গ্রেড অনুযায়ী প্রথমে কিছু এরিয়ার ফ্যাট ডিসঅ্যাপিয়ার্স হয়, তারপরে কিছু এরিয়ার ফ্যাট ডিসঅ্যাপিয়ার হয়, এবং সেগুলোকে গ্রেড করা হয়েছে। তেমনই ম্যারাসমাসের সাথে আরেকটা ইম্পর্ট্যান্ট ডিজিজ আসে, সেটা হলো কোয়াশিওরকর, কারণ দুটোই হলো প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনের ক্লাসিফিকেশনের মধ্যে পড়ছে। এবং কোয়াশিওরকরে আস্তে আস্তে কী হয়ে থাকে, ইডিমা ফর্মেশন হতে থাকে। সো সেই ইডিমাও কিন্তু কিছু কিছু এরিয়াতে ফার্স্ট, তারপরে কিছু এরিয়ায় ফার্স্ট, তো সেটা খুব গ্রেড করা হয়ে থাকে। তো সেই গ্রেডগুলো আমি পরবর্তীকালে দেখিয়েছি, তো আগে গ্রেডগুলো দেখিনি, তারপর আমরা অ্যান্সারে যাই। সো গ্রেড অফ কোয়াশিওরকরের ক্ষেত্রে কী হয় না, প্রথমেই দেখতে পাবো আমরা পেডাল এডিমা। পেডাল এডিমার পর পেডাল এডিমার সাথে ফেশিয়াল পাফিনেস ইন গ্রেড 2তে, তারপরে এগুলোর সাথে ইডিমা অফ চেস্ট ওয়াল অ্যান্ড প্যারাস্পাইনাল এরিয়া, যেটা গ্রেড 3 ডিনোট করছে, এবং গ্রেড 4 কিন্তু এগুলো অল থাকবে, তার সাথে অ্যাসাইটিস থাকবে। ওয়াইল ইন ম্যারাসমাসে কী হবে না, সাবকিউটেনিয়াস ফ্যাট আগে ডিসঅ্যাপিয়ার হবে ইন অ্যাক্সিলা অ্যান্ড গ্রয়েন রিজিয়ন, দেন লস অফ অ্যাবডোমিনাল ফ্যাট অ্যান্ড ফ্যাট ইন গ্লুটিয়াল রিজিয়ন, এবং দেন দ্য চেস্ট ওয়াল অ্যান্ড প্যারাস্পাইনাল এরিয়া, এবং লাস্টলি গ্রেড 4-এ কিন্তু বাক্কাল প্যাড অফ ফ্যাট। তাহলে বোঝাই গেল, তাহলে এক্ষেত্রে কি অ্যান্সার হবে না, বাক্কাল প্যাড অফ ফ্যাট, যেটা হচ্ছে লাস্টলি ডিসঅ্যাপিয়ার হচ্ছে ম্যারাসমাস চাইল্ডের ক্ষেত্রে। ওকে, কিছু আরও তথ্য নিয়ে নেবো ম্যারাসমাস চাইল্ডের ক্ষেত্রে। ওরা দেখতে কিন্তু এরকম টাইপের হবে, কারণ কোনো ফ্যাট থাকে না। ওয়াইল কোয়াশিওরকর যে চাইল্ডরা থাকে তারা কিন্তু অনেকটা পাফি দেখতে হয়, কারণ কি তাদের গোটা গায়ে ইডিমা থাকে, সেই জন্যে পাফি থাকে। এবং দুটো ক্ষেত্রেই কিন্তু ফ্যাটের ডিগ্রেডেশন ভীষণভাবে হয়ে থাকে। এবং ম্যারাসমাস চাইল্ড আর কোয়াশিওরকর চাইল্ডের মধ্যে আরেকটা ডিফারেন্সিয়েট করা যেতে পারে যে এই ম্যারাসমাস চাইল্ড কিন্তু খুব অ্যালার্ট থাকে, খুব অ্যাক্টিভ থাকে, এবং এদের মধ্যে কিন্তু খুব ভালো গুড অ্যাপেটাইট ইজ প্রেজেন্ট। কিন্তু যে কোয়াশিওরকর থাকে এদের প্রোটিনের সাথে সাথে এনার্জিরও যেহেতু ডিগ্রেডেশন হয়, এবং সেই জন্য তারা কিন্তু এতটা অ্যাক্টিভ থাকে না, তারা প্রচুর লেথার্জিক হয়। এবং ম্যারাসমাসের যে ফেস সেটা মাঙ্কি ফেস এবং ব্যাগি পেন্ট অ্যাপিয়ারেন্স বলে, কারণ কি না লুজ বাটাক ফোল, দ্যাটস ওয়াই। ওকে, সো নেক্সট এরপর আছে দ্য টাইপ অফ ডিলিউশন মোস্ট কমনলি সিন ইন ম্যানিক পেশেন্ট ইজ delusion of persecution, grandeur, guilt and the nihilistic delusion. সো প্রত্যেকটা ডিলিউশন সম্পর্কে আমরা জানবো। ফার্স্টলি আছে ডেলিউশন অফ পারসিকিউশন। সেক্ষেত্রে কী হয় না, সে কনভিন্স করে যে সামওয়ান ইজ কনস্পায়ারিং এগেনস্ট অর প্ল্যানিং টু হার্ম হিম, কেউ তাকে মারতে চায়। সো বেসিক্যালি দিস ডেলিউশন অফ পারসিকিউশন সিজোফ্রেনিক পেশেন্টদের ক্ষেত্রেই বেশি দেখা যায়। ডেলিউশন অফ গ্র্যান্ডিওরের ক্ষেত্রে কী হয় না, সামওয়ান হু বিলিভ দ্যাট হি হ্যাজ মোর পাওয়ার, ওয়েলথ অ্যান্ড অলসো ভেরি স্মার্ট।
সো ডিলিউশন অফ গ্র্যান্ডিওর থাকে বেসিক্যালি, এটা মেনিক পেশেন্টসদের ক্ষেত্রেই দেখা যায়। এবং ডিলিউশন অফ গিল্ট, সেলফ অ্যাকুইজিশন, গিল্ট টু অ্যান এক্সটেন্ট দ্যাট ইট মে নট বি রিয়েল। কি হয় না, যদি কোথাও একটা ডিজাস্টার হয়ে যায়, এই ডিলিউশন অফ গিল্ট পেশেন্টদের মনে হবে যে এই ডিজাস্টারটাও হয়েছে তাদের জন্য। এবং এই ডিলিউশন অফ গিল্ট সবচেয়ে বেশি দেখা যায় ডিপ্রেসিভ পেশেন্টদের কাছে। এবং নিহিলিস্টিক ডিলিউশন, nihilistic delusion means a delusional belief of not existing entire as a human being, or এক্ষেত্রে কী হবে না, হ্যাভিং লস অফ দ্য ইন্টারনাল অর্গান। পেশেন্ট বলবে যে তার সে আজকে খাবে না, কেন খাবে না, কারণ কি তার স্টোমাক নেই, বা তার কাছে হাত নেই, সো তার হাত না থাকার জন্য সে খেতে পাচ্ছে না, এবং সে বিলিভ করে যে তার হাত নেই বা তার স্টোমাক নেই। এবং এই নিহিলিস্টিক ডিলিউশনও কিন্তু ডিপ্রেসিভ পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায়। সো এক্ষেত্রে যেহেতু মেনিক পেশেন্ট বলেছে, আমি আগেই বললাম যে ডিলিউশন অফ গ্র্যান্ডিওর যেটা মেনিক পেশেন্টদের ক্ষেত্রে বেশি দেখা যায়, তাহলে অপশন হবে এক্ষেত্রেও বি। নেক্সট, মেটাবলিক অ্যালকালোসিস is seen in all except. So প্রথমে আমরা মেটাবলিক অ্যালকালোসিস means increase amount of the base solution, কোথায় না, in our blood and also at the same time decreasing the acid level. Okay, so এক্ষেত্রে কি হয় না, আমাদের নর্মাল বডির পিএইচ কত, আমাদের নর্মাল বডি পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45। এরপরে যখনই এই 4-5 থেকে গ্রেটার হয়ে যাবে, তার মানে সেটা অ্যালকালোসিসের দিকে গেল। কিংবা H+ আয়ন যেটা অ্যাসিডকে ডিনোট করে, তার লেভেল যদি কমে যায়, তাহলেও কিন্তু সেটাকে আমাদের অ্যালকালোসিসই দেখাবে। আর HCO3, নর্মালি HCO3 লেভেল যদি গ্রেটার দেন 27 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, এর থেকে যদি ইনক্রিজ করে, কারণ এটাও একটা বেস লেভেল, সো এটাও যদি ইনক্রিজ করে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু সেটাকে অ্যালকালোসিস ফর্ম বলা হয়ে থাকে। এবং কুশিং সিনড্রোম ফার্স্ট অপশন আছে। সো কুশিং সিনড্রোমের ক্ষেত্রে কী হয় না, এক্সেস কর্টিজোল লেভেল ইজ প্রেজেন্ট, সো তার জন্য স্টিমুলেট দ্য মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর, এবং তার জন্য কি হয় না, সোডিয়ামের পরিমাণ আস্তে আস্তে ব্লাডে বাড়তে থাকে, তার জন্য কি হবে হাইপারটেনশন, এবং আস্তে আস্তে শরীরের মধ্যে পটাশিয়ামের পরিমাণ কমতে থাকে, তাহলে কি হবে হাইপোক্যালেমিয়া। এবং পটাশিয়ামের পরিমাণ যখন কমবে এবং পটাশিয়াম এক্সক্রেশনের সাথে সাথে কিন্তু H+ আয়নকে নিয়ে এসে এক্সক্রেটেড হবে কিডনি দিয়ে, তো H+ আয়নও যাচ্ছে, তার মানে অ্যাসিড শরীর থেকে চলে যাচ্ছে, তাহলে H+ আয়ন যখনই কমতে থাকবে, তার মানে সেটা কিন্তু অ্যালকালোসিস। তাহলে কুশিং সিনড্রোমের ক্ষেত্রে আমরা মেটাবলিক অ্যালকালোসিস দেখতে পাবো। দেন দ্য পারসিস্টেন্ট ভমিটিং, কোনো পেশেন্টের যদি ভমিটিং হয়, আমরা জানি আমাদের স্টোমাকের মধ্যে HCl আছে, তাহলে সেক্ষেত্রে HCl আছে মানে H+ আয়ন রয়েছে, অ্যাসিড রয়েছে, ভমিটিং হচ্ছে, তাহলে কী হবে, সেই অ্যাসিড আমাদের শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে যখনই এই H+ আয়ন শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, H+ আয়ন ডিক্রিজ করছে, দ্যাট মিনস সেক্ষেত্রে কী হবে না, পেশেন্ট কিন্তু অ্যালকালোসিসের দিকে যাচ্ছে, তাহলে পারসিস্টেন্ট ভমিটিং অ্যান্সার হবে না, কারণ এটাও কিন্তু মেটাবলিক অ্যালকালোসিস করছে। দেন দ্য থায়াজাইড থেরাপি, থায়াজাইডের ক্ষেত্রে কী হয় না, থায়াজাইডের ক্ষেত্রে থায়াজাইড আমরা অলরেডি জানি যে সেটা ডাইউরেটিক্স, সো এক্সেস অ্যামাউন্ট অফ দ্য পটাশিয়াম এবং H+ আয়ন সেটা কিন্তু কালেক্টিং টিউব দিয়ে থায়াজাইডের জন্য বেরিয়ে যায়, এবং H+ আর K+ যেহেতু বেরিয়ে যাচ্ছে, তার মানে সেক্ষেত্রে হাইপোক্যালেমিয়া এবং H+ জন্য ডিক্রিজ অ্যামাউন্ট অফ দ্য অ্যাসিড, তো সেক্ষেত্রেও কী হবে না, অ্যালকালোসিসের দিকে যাবে। তাহলে এখানের মধ্যে থায়াজাইড থেরাপি আর পারসিস্টেন্ট ভমিটিং আর কুশিং সিনড্রোম, এই তিনটেই কিন্তু মেটাবলিক অ্যালকালোসিস করছে। তাহলে এক্ষেত্রে কোনটা অ্যান্সার হবে, যে কোনটা করছে না, সেটা হলো ইউরেটেরো সিগময়েডোস্কোপি, তাহলে অ্যান্সার হলো সি। তাছাড়া আরও কিছু একটা ছক দেখে নেব, যার মধ্যে মেটাবলিক অ্যাসিডোসিস, অ্যালকালোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস এবং অ্যালকালোসিস, এই সমস্ত কিছু কোন কোন ডিজিজের ক্ষেত্রে দেখা যাবে। সো এই চার্ট বা ছক দেওয়া আছে, তো সেক্ষেত্রে কিন্তু এটা একটু মনে রাখতে হবে, পরীক্ষা দেওয়ার আগে একবার দেখে যেতে হবে। ওকে, নেক্সট, during an intramuscular injection the medication is absorbed quickly. This is because
The muscle tissues is more vascular, needle is entering the dermis, more connective tissue, fat cells readily absorb the medication. বিশেষ করে কি হয় না, আইএম ইনজেকশনস প্রেফার করা হয় মাসেলসে বিকজ মাসেলস আর লার্জার এবং মোর ভাস্কুলেটেড দ্যান দ্য সাবকিউটেনিয়াস অর ইন্ট্রাডার্মাল। সো এক্ষেত্রে কী হয়, আরেকটা ইন্ট্রামাসকুলারের ভালো জিনিস রয়েছে যেটা ওরাল মেডিকেশনের ক্ষেত্রে থাকে না, সেটা হলো তারা কিন্তু যে ফাস্ট পাস মেটাবলিজম সেটাকে কিন্তু ক্রস করতে হচ্ছে না, যেটা ওরাল মেডিকেশনকে কিন্তু অ্যাফেক্ট করে। এরপরে কোয়েশ্চেন আসতেই পারে যে ফাস্ট পাস মেটাবলিজমটা কী না, আমি বললাম ওরাল মেডিকেশন। তো যখনই কোনো একটা মেডিকেশন আমরা মাউথে নিচ্ছি, সো মাউথ থেকে সেটা কোথায় যাচ্ছে, স্টোমাকে যাচ্ছে, স্টোমাক থেকে কোথায় যাবে, আস্তে আস্তে সেটা লিভারে যাবে এবং লিভারে যাওয়ার পর সেটা কিন্তু মেটাবোলাইজড হবে এবং যখনই সেটা মেটাবোলাইজড হবে তারপরে মেটাবোলাইজড হবার পর সেটা আমাদের যে টার্গেট সেল, সেই টার্গেট সেলের ক্ষেত্রে যাচ্ছে, সেটা হলো ফাস্ট পাস মেটাবলিজম। তো সেটা অনেকটা টাইম নিচ্ছে, কিন্তু আইএম ইনজেকশনের ক্ষেত্রে কিন্তু সেই টাইমটা নিচ্ছে না এবং আইএম ইনজেকশন যেহেতু মোর ভাস্কুলার সেই জন্য মেডিকেশন কুইকলি অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। এরপরে চলো এই আইএম ইনজেকশন রিলেটেড বা ইনজেকশন রিলেটেড কিছু তথ্য আমরা জেনে নেব। যেমন আইএম ইনজেকশন যখনই দেওয়া হয় তখনই কিন্তু সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। এরপর ম্যাক্সিমাম আমরা 5 ml মেডিকেশন আইএম ইনজেকশনে পুশ করতে পারি। এরপরে যদি সাবকাট আসে, সেই সাবকাট টিস্যুর মধ্যে আমরা যে অ্যাঙ্গেলে করি সেটা হলো 45 ডিগ্রি অ্যাঙ্গেল এবং এক্ষেত্রে আমরা কতটা দিতে পারবো, 1 to 1.5 ml। ওকে, আইভি ইঞ্জেকশন আমরা যে কোনো লার্জ ফ্লুইড অ্যামাউন্ট আইভি ইঞ্জেকশনেই দিয়ে থাকি এবং সেক্ষেত্রে যে ডিগ্রিটা দেওয়া হয় সেটা হলো 25 ডিগ্রি এবং ইন্টারডার্মালের ক্ষেত্রে আমাদের 10 to 15 ডিগ্রি অ্যাঙ্গেল ইউজ করা হয়ে থাকে এবং ইন্টারডার্মালের ক্ষেত্রে ম্যাক্সিমাম আমরা 0.1 ml দিয়ে থাকি। ওকে, সো এগুলো ছিল কিছু অ্যাঙ্গেল নিয়ে প্রশ্ন অ্যান্সার, সো এগুলো একটু মনে রাখতে হবে। নেক্সট, দ্য সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ আইএম ইনজেকশন। কী কী ইনজেকশন সাইট রয়েছে, ডেল্টয়েড মাসেলস। সো ডেল্টয়েড মাসেলস মোস্ট কমনলি ইউজ দ্য ডেল্টয়েড মাসেলস অ্যান্ড রাদার দ্যান দ্যাট উই ইউজ দিস ভাস্টাস ল্যাটারালিস মাসেল এবং ভেন্ট্রোগ্লুটিয়াল মাসেলস আমরা ইউজ করে থাকি। এবং ইনফ্যান্টের ক্ষেত্রে যদি বলা হয় মোস্ট কমন সাইট ফর গিভিং দ্য আইএম ইনজেকশন, তাহলে সেক্ষেত্রে হবে ভাস্টাস ল্যাটারালিস। তো এটা একটু মনে রাখতে হবে, এটা একটা এমসিকিউ খুব ভালো কোয়েশ্চেন যে ইনফ্যান্টের ক্ষেত্রে কোন সাইটটা মোস্ট কমন, সেটা হলো ভাস্টাস ল্যাটারালিস। নেক্সট কোয়েশ্চেন, ট্রাইজোমি 13 ইজ নোন অ্যাজ। সো সেক্ষেত্রে ট্রাইজোমি 13 এটা একটা স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন। সো পাটাউ সিনড্রোম যেটা, সেটাকে ট্রাইজোমি 13 হয়ে থাকে। সো তাছাড়া যে সমস্ত জেনেটিক ডিসঅর্ডার্সগুলো রয়েছে সেগুলো একটু ডিসকাস করে নেব। যেমন ট্রাইজোমি 21, ডাউন সিনড্রোমকে ট্রাইজোমি 21 হয়ে থাকে। এডওয়ার্ড সিনড্রোম, এটা মনে রাখতে হবে, এটাকে তো একটা কোয়েশ্চেন আসতে পারে, ট্রাইজোমি অফ 18 ক্রোমোজোম। পাটাউ সিনড্রোম যেটা একটু আগে কোয়েশ্চেন পেলাম সেটা হলো 13 ক্রোমোজোম। আর টার্নার সিনড্রোমের ক্ষেত্রে একটা সেক্স ক্রোমোজোম থাকে না, সেক্ষেত্রে এটা 45 X আর একটা 0 থাকে। আর ক্লাইনফেল্টার সিনড্রোমের ক্ষেত্রে 47 একটা এক্সট্রা সেক্স ক্রোমোজোম থাকে। তাছাড়া রয়েছে ক্রাইডু-চ্যাট সিনড্রোম, এখানে ডিলিশন ইনভলভিং দ্য শর্ট আর্ম অফ ক্রোমোজোম 5। সো এগুলো থেকেও কোয়েশ্চেন আসতে পারে, সো এগুলো একটু মনে রাখতে হবে। নেক্সট, দ্য নার্স ইজ অ্যাওয়ার্ড দ্যাট দ্য অ্যাপ্রোচ টু বি ইউজ ডিউরিং ক্রাইসিস ইন্টারভেনশন। সো যখনই ক্রাইসিস আসবে সো সেক্ষেত্রে নার্সকে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে, প্যাসিভ হলে চলবে না এবং প্রেজেন্ট ওরিয়েন্টেড খুব বেশি থাকতে হবে রাদার দ্যান দ্য ফিউচার ওরিয়েন্টেড। এবং সমস্ত ক্ষেত্রে এক্ষেত্রে অবশ্যই নার্স যেহেতু ক্রাইসিসের টাইম, সো গোল ওরিয়েন্টেড থাকতে হবে, যাতে কি যে ফার্দার যেন যেটুকু টাইম পাচ্ছে সেটা যেন অবশ্যই পেশেন্টের জন্য কাজ করে, যাতে কোনো রকম কোনো ল্যাপস অফ টাইম না হয়। সো এক্ষেত্রে অ্যান্সার কোনটা হবে না, অ্যাক্টিভ অ্যান্ড গোল ওরিয়েন্টেড। ওকে, নেক্সট, জেন্ডার, এজ ক্লাস, রিলিজিয়ন, টাইপ অফ ডিজিজ অ্যান্ড ব্লাড গ্রুপ আর মেজার্ড অন। সো এক্ষেত্রে বলে রাখি, জেন্ডার বলতে কি বোঝায়, যে মেল, ফিমেল অর ট্রান্সজেন্ডার। রিলিজিয়ন যদি আমি বলি তাহলে তার মধ্যে রয়েছে হিন্দু, মুসলিম, খ্রিস্টান।
সো এগুলোকে আমরা কখনোই, যদি কেউ বলে আমাকে অর্ডার হিসেবে সাজাতে, কখনোই আমরা মেলকে ফার্স্ট, ফিমেলকে সেকেন্ড অ্যান্ড ট্রান্সজেন্ডারকে থার্ড বলতে পারি না। এরা এক একটা ইউনিক, উই ক্যান নট মেজার দেম বাই দিস অর্ডার। তো সেই জন্য এটা কিন্তু নমিনাল স্কেল অফ মেজারমেন্টের মধ্যেই পড়বে। ওকে, তো চলো দেখে নিই যে বাকিগুলো মেজারমেন্টগুলো রয়েছে সেগুলো সম্পর্কেও। সো নমিনালের ক্ষেত্রে এখানে বলেছে আই কালার হোক, জেন্ডার হোক বা রিলিজিয়াস যাই হোক, তাদের কেবলমাত্র নাম রয়েছে। যেমন মেলের ক্ষেত্রে, জেন্ডারের ক্ষেত্রে মেল আর ফিমেল। আই কালারের মধ্যে কারো ব্ল্যাক, কারো ব্রাউন, কারো ব্লু। সো কখনো ওগুলোকে আমরা র্যাঙ্ক ওয়াইজ ক্যাটাগরি করতে পারি না, অর্থাৎ এগুলোর কোনো ক্যাটাগরি নেই, সেই জন্য এগুলো নমিনাল লেভেল অফ মেজারমেন্ট। দেন রয়েছে অর্ডিনালের ক্ষেত্রে নেম রয়েছে, নেমের সাথে একটা ন্যাচারাল অর্ডার রয়েছে। লেভেল অফ স্যাটিসফ্যাকশন কারো হাই হতে পারে, কারো মিডিয়াম হতে পারে, কারো লো হতে পারে। তো সেই জন্য একটা ন্যাচারাল অর্ডার রয়েছে বলে এগুলোকে অর্ডিনাল বলা হয়ে থাকে। ইন্টারভেল লাইক টেম্পারেচার। তো টেম্পারেচার মানে সেখানে নেম থাকবে, একটা ন্যাচারাল অর্ডার রয়েছে। আমরা যদি বলি যে পাইরেক্সিয়া, তার পাইরেক্সিয়া স্টার্টে হচ্ছে 99 আপ টু গ্রেটার দেন 105 ডিগ্রি ফারেনহাইট, রাইট? সো সেক্ষেত্রে একটা নেম রয়েছে, ন্যাচারাল অর্ডার রয়েছে। মাইল্ড পাইরেক্সিয়া কখন? যখন 99 টু 100 ডিগ্রি ফারেনহাইট। তার থেকে মডারেট কখন যাব? 100 থেকে 103 ডিগ্রি ফারেনহাইট। তো এরকম করে আমরা এগুলোকে ক্যাটাগরাইজ করতে পারি, যেটা ন্যাচারাল অর্ডারের মধ্যে রয়েছে এবং তাদের মধ্যে একটা ইকুয়াল ইন্টারভেল রয়েছে। সো দ্যাটস ওয়াই ইট ইজ অ্যান ইন্টারভেল লেভেল অফ মেজারমেন্ট। আরেকটা হলো, সেটা হলো রেশিওর ক্ষেত্রে এই সমস্ত কিছু রয়েছে, তার সাথে একটা অ্যাবসলিউট 0 পয়েন্ট রয়েছে। অ্যাবসলিউট 0 পয়েন্ট মানে হাইট কিন্তু 0 রয়েছে, ওয়েটের একটা ট্রু 0 পয়েন্ট রয়েছে। তো সেই জন্য এগুলোকে বলা হয় অর্ডিনাল লেভেল অফ মেজারমেন্ট। নেক্সট, which of the following is a special group? Options: market, family, crowd and people in circus tent. যদি আমরা এখানে দেখি যে মার্কেটের কথা বা ক্রাউডের কথা বা পিপল, এগুলোতেও কিন্তু মানুষজন থাকে, কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে যে একটা কোঅর্ডিনাল রিলেশনশিপ সেটা কিন্তু থাকে না, যেটা ফ্যামিলির ক্ষেত্রে থেকে থাকে। একটা ক্রাউডের মধ্যেও কিন্তু গ্যাদারিং অফ দ্য পিপল রয়েছে, কিন্তু তারা তাদের হয়তো একে অপরকে চেনে না বা তাদের মধ্যে কোনো রিলেশনশিপ নেই। তো সেই জন্য সেগুলোকে আলাদা করে কোনো স্পেশাল গ্রুপ বলা হয় না। ওয়াইল যদি আমি ফ্যামিলির কথা বলি, তাহলে ফ্যামিলির প্রত্যেকটা মানুষ কিন্তু প্রত্যেকটা মানুষকে চেনে এবং তাদের মধ্যে একটা হার্টিলি রিলেশনশিপ, তারাও কিন্তু গ্যাদারিং অফ দ্য পিপলস, বাট তাদের মধ্যে একটা হার্টিলি রিলেশনশিপ রয়েছে, তারা একসাথে রয়েছে এবং সেই জন্য এটাকে স্পেশাল গ্রুপ বলা হয়। তাহলে সেক্ষেত্রে অ্যান্সার কোনটা হবে? না, অপশন বি, যে স্পেশাল গ্রুপের মধ্যে রয়েছে ফ্যামিলি। নেক্সট, দ্য মেজর পোর্শন অফ দ্য গ্লোমেরুলার ফিল্ট্রেশন ইজ অ্যাবসর্ভ ইন দ্য। তো চারটে অপশন রয়েছে, তো চলো আমরা একটা ডায়াগ্রাম দেখি, ডায়াগ্রাম দেখে আমরা কোয়েশ্চেন অ্যান্সারটাতে আসবো। কি আছে না, এখানে যদি আমরা দেখি যে এই জায়গাটা হলো প্রক্সিমাল কনভলিউটিং টিউবুল, এটা হলো ডিসিটি, এটা হলো লুপ অফ হ্যানলি, এটা হলো কালেক্টিং টিউব আর কালেক্টিং ডাক্ট। সো এই যে রেড পোর্শনগুলো দেখছো বা রেড মার্কগুলো দেখছো, সেগুলো রিঅ্যাবসর্পশনকে ইন্ডিকেট করে। আমরা যদি দেখি এই রিঅ্যাবসর্পশন ইন্ডিকেট করা রেড মার্কগুলো কিন্তু পিসিটিতে সবচেয়ে বেশি রয়েছে। তার মানে এটা আমরা কনক্লুড করতে পারবো যে পিসিটির মধ্যেই কিন্তু সবচেয়ে বেশি রিঅ্যাবসর্পশন হয়ে থাকে। এবং এখানে আরেকটা কোয়েশ্চেন থাকে যে এখানের মধ্যে 100% গ্লুকোজ, মানে পিসিটির মধ্যে 100% অফ দ্য গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিড যেটা থাকে সেটা রিঅ্যাবসর্ভ হয়, এবং সোডিয়াম যেটা এনে তার 60%-এর মতো কিন্তু এখানেই রিঅ্যাবসর্পশন হয়ে যায়। বাকি জায়গাতে একটু একটু করে আরও হয়ে থাকে, কিন্তু 60% অফ NaCl এবং মোস্ট অফ দ্য রিঅ্যাবসর্পশন ইজ অকারিং ইন পিসিটি। সো এক্ষেত্রে অ্যান্সার কী হবে? না, মেজর পোর্শন অফ দ্য গ্লোমেরুলার ফিল্ট্রেশন ইজ অ্যাবসর্ভ ইন দ্য, তাহলে কি না, প্রক্সিমাল সেগমেন্ট বাই অ্যাক্টিভ রিঅ্যাবসর্পশন অফ সোডিয়াম। ঠিক আছে, বোঝা গেল? তাহলে নেক্সট কোয়েশ্চেন, প্রোটিন আর মেড আপ অফ অ্যামাইনো অ্যাসিড লিঙ্কড টুগেদার বাই স্পেসিফিক বন্ড। এটা একটা স্টেট ফরওয়ার্ড কোয়েশ্চেন। আমরা সবাই জানি যে অ্যামাইনো অ্যাসিড যেগুলো, সেগুলো একে অপরের সাথে পেপটাইড বন্ড ফর্ম করে এক প্রোটিন বানানোর জন্য। তো সেক্ষেত্রে অপশন এ অ্যান্সার। নেক্সট, দ্য ফলোয়িং আর দ্য এক্সাম্পল অফ এক্সপেরিমেন্টাল স্টাডিজ এক্সেপ্ট।
সো এক্ষেত্রে একটা চার্ট আছে, সেই চার্টটা আমরা দেখে নেব। সেক্ষেত্রে নন এক্সপেরিমেন্টাল এবং এক্সপেরিমেন্টাল মানে বুঝতেই পারছো, সেক্ষেত্রে কন্ট্রোল ট্রায়াল হয় এবং যদি নন র্যান্ডোমাইজ হয়। র্যান্ডোমাইজ মানে কি, সেক্ষেত্রে ইকুয়াল অপরচুনিটি সবার থাকবে যে সেই একটা যে রিসার্চ হচ্ছে সেই রিসার্চের স্যাম্পল হবার। সেক্ষেত্রে নন র্যান্ডোমাইজ মানে সেক্ষেত্রে আমরা পারপাসিভ, যে আমরা এই স্পেসিফিক স্যাম্পলকেই নেব। সো সেই জন্য একে নন র্যান্ডোমাইজ বলা থাকে এবং এটা পুরোপুরি হাইলি কন্ট্রোল হয়ে থাকে। এবং ফিল্ড ট্রিপ, কমিউনিটি টাইপ নন র্যান্ডোমাইজের মধ্যে পড়ছে। ওয়াইল যখনই আমরা কোনো ক্লিনিক্যাল ট্রায়াল করি সেটা কিন্তু অবশ্যই র্যান্ডোমাইজ হয়ে থাকে এবং এগুলো সবগুলোই কিন্তু এক্সপেরিমেন্টালের মধ্যে পড়ছে। নন এক্সপেরিমেন্টাল মানে অবজারভেশনাল স্টাডি, যার মধ্যে পপুলেশন বেজের মধ্যে রয়েছে ডেসক্রিপটিভ অ্যান্ড দ্য অ্যানালাইটিক। ডেসক্রিপটিভের মধ্যে হেলথ সার্ভে এবং অ্যানালাইটিকের মধ্যে ইকোলজিক্যাল স্টাডি। এটা হলো পপুলেশন বেসড। যখনই সেটা ইন্ডিভিজুয়াল বেসড হবে তার মধ্যেও রয়েছে দুটো অপশন, ডেসক্রিপটিভ অ্যান্ড দ্য অ্যানালাইটিক। ডেসক্রিপটিভের মধ্যে কেস রিপোর্ট, কেস সিরিজ। অ্যানালাইটিকের মধ্যে আছে ক্রস সেকশনাল, কেস কন্ট্রোল, কোহোর্ট এবং ইকোলজিক্যাল। তাহলে আমরা এবারে আমাদের কোয়েশ্চেনে চলে যাই। দ্য ফলোয়িং আর দ্য এক্সাম্পল অফ দ্য এক্সপেরিমেন্টাল স্টাডি এক্সেপ্ট। তাহলে আমরা কি দেখলাম না, ক্লিনিক্যাল ট্রায়ালটা কিন্তু এক্সপেরিমেন্টালের মধ্যেই ছিল, কমিউনিটি ট্রায়াল অ্যান্ড ফিল্ড ট্রায়াল এগুলোও কিন্তু এক্সপেরিমেন্টালের মধ্যেই ছিল, কিন্তু কোহোর্ট কিন্তু এক্সপেরিমেন্টালের মধ্যে ছিল না। তাহলে অপশন কী হবে? বি। আমরা দেখে নিই, এখানে কোহোর্ট স্টাডি রয়েছে, তাহলে কোহোর্ট স্টাডি এক্সপেরিমেন্টালের মধ্যে নেই, সেটা নন এক্সপেরিমেন্টাল অবজারভেশনের মধ্যে পড়ছে। ঠিক আছে, নেক্সট। In an array of 88, 81, 89, 88, 90, 92 and 90, what is the mean? So options দেওয়া রয়েছে। সো মিন মানে কি? মিনকে আমরা এক্স দিয়ে ডিনোট করে থাকি, এক্স বার। সো মিন মানে কি? সাম অফ দ্য টোটাল ভ্যালু, মানে এই যে ভ্যালুটা তার সাম অফ দ্য টোটাল ভ্যালু, তার সাথে কি হবে না নাম্বার অফ অল ভ্যালু, যেটাকে আমরা ডিনোট করে থাকি এন দিয়ে। তাহলে এক্ষেত্রে কি হবে না, এরপরে যে 88, 81, 89, 88, 90, 92 এবং 90 সব ভ্যালুগুলোকে নিলাম এবং টোটাল ভ্যালু কত আছে? 1 2 3 4 5 6 7, তাহলে 7 এটাই হবে আমার মিন। তাহলে এরপর ক্যালকুলেট করতে হবে। তাহলে মিন কত আসছে ক্যালকুলেট করে? 618/7। সো এটাকে যদি আমি আবার করি তাহলে ডিভাইড করে আসে 88.28। এই যে 8টা সেটা গ্রেটার দ্যান 5, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে 88.3 হিসেবে বিবেচনা করতে পারি। তাহলে এখানে অপশনের মধ্যে কোনটা? ফার্স্ট অপশন। তাহলে আমার কাছে অ্যান্সার কোনটা হবে না অপশন এ। ক্লিয়ার? নেক্সট। By which process all living cells, spores and virus are completely destroyed from the objects? Disinfection, sterilization, pasteurization and the antiseptic. সো এক্ষেত্রে যেটা অ্যান্সার হবে, যেহেতু এখানে স্পোর্স কথাটাও উল্লেখ আছে তাই এক্ষেত্রে অ্যান্সার হবে স্টেরিলাইজেশন। সো চলো এক এক করে প্রত্যেকটা সম্পর্কে একটু করে জেনে নিই। প্রথমে আছে স্টেরিলাইজেশন। স্টেরিলাইজেশন হলো কি না, সেক্ষেত্রে অল দ্য মাইক্রোবিয়াল লাইফ ফ্রম দ্য সারফেস, মিডিয়াম অ্যান্ড ইনস্ট্রুমেন্ট আর ডিস্ট্রয়েড বাই ভেরিয়াস ফিজিক্যাল অ্যান্ড দ্য কেমিক্যাল মেথডস। এবং এক্ষেত্রেও কিন্তু যে স্পোর্স থাকে সেই স্পোর্সগুলোও কিন্তু ডিস্ট্রয় হয়ে যায়। নেক্সট আছে ডিসইনফেকশন। ডিসইনফেক্টেন্টের ক্ষেত্রে কি হয় না, সেক্ষেত্রেও কিন্তু মাইক্রো অর্গানিজম অন দ্য নন লিভিং সার্ভিস লাইক ইনস্ট্রুমেন্ট, ইকুইপমেন্ট, পিস অফ ফার্নিচার অ্যান্ড রুম, কিন্তু এক্ষেত্রে কিন্তু ডিসইনফেক্টেন্ট স্পোর্স কিল করতে পারে না। সো সেটা মনে রাখতে হবে। এরপরে অ্যান্টিসেপসিস, আগেরটা কি ছিল? নন লিভিং সার্ভিসের ওপর ডিসইনফেকশন। সেম জিনিস যখন লিভিং সার্ভিসের ক্ষেত্রে হচ্ছে, যেমন স্কিন, মিউকাস মেমব্রেন, তখন সেটাকে বলছে অ্যান্টিসেপসিস। ওকে। আর লাস্টলি পাস্টুরাইজেশন। পাস্টুরাইজেশন মিনস দ্য হিটিং অফ মিল্ক অ্যাট আ ডেফিনাইট টেম্পারেচার ফর এ ডেফিনাইট টাইম টু ডিস্ট্রয় দ্য প্যাথোজেন বাট নট অল দ্য ব্যাকটেরিয়া।
সো এক্ষেত্রে কী হয় না, অনেক সময় লো টেম্পারেচার, হাই টেম্পারেচার অ্যান্ড আলট্রা হাই টেম্পারেচার। সো যদি লো টেম্পারেচার হয় যেমন 63 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটা হলো 30 মিনিটসের জন্য টাইম নিতে হবে, এবং যখনই টেম্পারেচারটা বাড়বে তখনই কিন্তু আমাদের টাইমটা কমতে থাকছে, এবং যখন খুবই টেম্পারেচার আলট্রা লেভেলে যাচ্ছে তখন কিন্তু আরও অনেক কম সময় লাগছে। সো এটা একটু মনে রাখতে হবে। নেক্সট, অল দ্য মোটর নার্ভস এক্সেপ্ট। সো এখানে 4টে অপশানস আছে। সো এক্ষেত্রে কি অ্যান্সার হবে না ট্রাইজেমিনাল। সো আমরা সবাই জানি যে আমাদের ক্র্যানিয়াল নার্ভ কতগুলো থাকে, 12 পেয়ার্স বা 24। তার মধ্যে যে ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড দ্য 8th, দ্যাট ইজ দ্য সেন্সারি। মোটরের মধ্যে আছে 3rd, 4th, 6th অ্যান্ড 11, 12, অ্যান্ড মিক্সডের মধ্যে আছে 5th, 7th, 9th অ্যান্ড 10। সো এগুলো একটু মনে রাখতে হবে, এগুলোর থেকে কোয়েশ্চেন্স যে কোনোটা থেকে আসতে পারে। Then transport across the biological membrane requires energy is known as প্যাসিভ ডিফিউশন, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, অসমোসিস অ্যান্ড ফ্যাসিলিটেড ট্রান্সপোর্ট। সো আগে দেখে নিই চলো যে এগুলোর ডেফিনেশন কী, তাহলে আমাদের এই কোয়েশ্চেন অ্যান্সারটা করতেও ইজি হয়ে যাবে। ডিফিউশন মিন্স এক্ষেত্রে উইথ দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট থ্রু দ্য লিপিড পোর্শন অফ সেল মেমব্রেন অর থ্রু দ্য মেমব্রেন চ্যানেল, এবং যেহেতু এটা কনসেন্ট্রেশনসের গ্রেডিয়েন্টের দিকেই হচ্ছে সেই জন্য কোনোরকম কোনো এটিপি দরকার হয় না। এবং যখন অসমোসিস হয় এটাও কিন্তু উইথ দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট জাস্ট ফর দ্য ওয়াটার, এবং যেহেতু কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের দিকে হচ্ছে সেই জন্য এটিপি লাগে না। এরপর কিছু কেরিয়ার মেডিয়েটেড ট্রান্সপোর্ট হয়ে থাকে, যার মধ্যে যে অপশানসগুলো ছিল যে ফেসিলিটেড ডিফিউশন বা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এগুলো কিন্তু কেরিয়ার মলিকিউলস লাগে। সো ফেসিলিটেটের ক্ষেত্রে উইথ দ্য কনসেন্ট্রেশন যায় সেই জন্য এটিপি লাগে না, কিন্তু অ্যাক্টিভ ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে এগেনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। ওকে, সো এটা মনে রাখতে হবে, এবং যেহেতু এটা এগেনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট সেই জন্য কিন্তু এক্ষেত্রে আমাদের এনার্জি লেগে থাকে। সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এন্ডোসাইটোসিস বা এক্সোসাইটোসিস, এগুলোর ক্ষেত্রেও কিন্তু যেহেতু এগেনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট সেক্ষেত্রেও কিন্তু এটিপি রিকোয়ার্ড। তাহলে সহজ হয়ে গেল। এক্ষেত্রে কি অ্যান্সার চেয়েছে না রিকোয়ারিং দ্য এনার্জি, কে রিকোয়ার করছে না যে এগেনস্ট দ্য কনসেন্ট্রেশন যাচ্ছে, কে এগেনস্ট দ্য কনসেন্ট্রেশন যাচ্ছে না অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তাহলে অপশন কি হয়ে গেল, বি আমাদের অ্যান্সার। দেন নেক্সট, অ্যাট্রফি মিন্স decrease in cell number, size, increase in cell number or conversion to different cell type. অ্যাট্রফি মিন্স এক্ষেত্রে অ্যান্সার হবে যে ডিক্রিজ ইন সেল সাইজ। কি হয় না, অনেক সময় মাসেল অ্যাট্রফি হয়ে যায়। নর্মাল মাসেল যেটা থাকে সেই নর্মাল মাসেলটা কিন্তু অ্যাট্রোফাইড মাসেল, বুঝতেই পারছো যে সেল যেটা ছিল সেটা সেলটা কিন্তু শ্রিঙ্ক হয়ে যাচ্ছে, মিন্স ডিক্রিজ ইন সেল সাইজ। সো সেটাকে বলা হচ্ছে অ্যাট্রফি। তাছাড়া বাকি যে অপশানসগুলো ছিল সেগুলোর কী কী টার্ম সেগুলো একটু জেনে নেব। যেমন ডিক্রিজ ইন সেল সাইজ জানলাম, ইনক্রিজ ইন সেল নাম্বার, যখন সেল নাম্বার প্লাসিয়া, সেল নাম্বার ইনক্রিজ করাকে বলা হচ্ছে হাইপারপ্লাসিয়া। ওকে, দেন ইনক্রিজ ইন সেল সাইজ হাইপারট্রফি। ট্রফি মিন্স যখনই রিলেটেড টু এনি টাইপ অফ সেল সাইজ ট্রফি ইউজ করছি। Decrease in cell size, atrophy. Increase in cell size, hypertrophy. Like that. তাছাড়া রয়েছে conversion to different cell type. That means metaplasia. Okay? Next. The stage of growth and development basically concerned with role identification is the oral stage, genital, Oedipus and the latency. সো এক্ষেত্রে রোল আইডেন্টিফিকেশন আমরা অ্যাডিকশনস থিওরির ক্ষেত্রে আমরা জানতে পারি, যেটা আমাদের সাইকোসোশাল থিওরি অফ অ্যাডিকশন, while the psychosexual theory of Freud, who has told about this oral stage, genital stage, Oedipus stage and the latency phase. So oral stage birth to 1 year, কারণ কি না এই সময় এরোগেনাস জোন থাকে মাউথ, সো ইনফেন্সির ক্ষেত্রে হয়ে থাকে, এবং ফার্স্ট বার্থ টু 6 months only the sucking, and from 6 months to 12 months this is the biting. These are the erogenous zone. অ্যানাল স্টেজ টডলারের ক্ষেত্রে দেখা যায়, কারণ কি সেক্ষেত্রে বাওয়েল অ্যান্ড ব্লাডার কন্ট্রোল স্টার্ট হয়ে যায়। ফ্যালিক স্টেজের ক্ষেত্রে কি হয় না, এক্ষেত্রে এরা প্রিস্কুলার,
দে নোজ অ্যাবাউট দ্য সেক্স অফ দেমসেলভস। সো সেক্ষেত্রে অডিপাস কমপ্লেক্স বা ইলেকট্রা কমপ্লেক্স তৈরি হয় এবং লেটেন্সি বিশেষ করে স্কুলার্সদের ক্ষেত্রে হয়ে থাকে এবং এক্ষেত্রে পিউবার্টি যাওয়ার ঠিক আগেটাতে এই সময় তারা বেশি তাদের সেম সেক্সের প্রতি বেশি ভালোবাসা বা গ্রুপ ফর্মেশন সেটা সেম সেক্সের মধ্যে বেশি দেখা যায় এবং সেই সময় কিন্তু লিবিডোটা ইনঅ্যাক্টিভ থাকে। ওয়াইল দ্য জেনিটাল স্টেজ যেটা আমাদের অ্যাডোলেসেন্সের ক্ষেত্রে স্টার্ট হয় এবং টিল ডেথ থেকে থাকে, যেটা হলো ম্যাচিউরিং দ্য সেক্সুয়াল ইন্টারেস্ট এবং অপোজিট পিয়ারের প্রতি কিন্তু অ্যাট্রাকশন বাড়তে থাকে এবং যে এডিকশনের যে রোল আইডেন্টিফিকেশন সেই রোল আইডেন্টিফিকেশন কিন্তু অ্যাডোলেসেন্স যে বাচ্চা তাদের ক্ষেত্রেই দেখা যায় এবং আগেই দেখালাম যে অ্যাডোলেসেন্সের ক্ষেত্রে জেনিটাল স্টেজ, রাইট? সো এক্ষেত্রেও কিন্তু রোল আইডেন্টিফিকেশন যেহেতু অ্যাডোলেসেন্সের ক্ষেত্রে হয় তাই এখানে ক্ষেত্রে অ্যান্সার বি, জেনিটাল স্টেজ। ওকে, ক্লিয়ার? দেন নেক্সট, the time required for the spermatogonium to develop into mature spermatozoa. সো এটা স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন, সো এটা মনে রাখতে হবে যে এক্ষেত্রে টাইম লাগে 60 days। ওকে, অপশন বি। সো নেক্সট কোয়েশ্চেন, in color coded triad system a sick child with green color requires, সো sick চাইল্ডের ক্ষেত্রে যে ইন্টিগ্রেটেড কেস ম্যানেজমেন্ট প্রসেস রয়েছে তো সেক্ষেত্রে তারা তিনটে কালার নিয়েছে। দিস ইজ দ্য নট দ্য সেম কালার কোড উইচ ইজ ইউজ ফর দ্য ডিজাস্টার বিকজ উই অল নো দ্যাট ডিজাস্টার হ্যাজ অলসো দ্য ব্ল্যাক কালার, বাট ইন ইন্টিগ্রেটেড কেস ম্যানেজমেন্ট দেয়ার ইজ পিঙ্ক, ইয়েলো অ্যান্ড দ্য গ্রিন কালার ইজ প্রেজেন্ট। সো গ্রিন কালার সবসময় ইন্ডিকেট করছে কি না হোম ম্যানেজমেন্ট, ওয়াইল যদি ইয়েলো কালার কার্ড দেওয়া হয় তার মানে সেটা কিন্তু ওপিডিতে যে ডিজিজ আছে সেটাকে হিল করা হচ্ছে বা ট্রিট করা হচ্ছে, আর যদি পিঙ্ক কালার কার্ড হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা আর্জেন্ট। সো পিঙ্ক কালার মানে আর্জেন্ট রেফারেল সেটাকে ইন্ডিকেট করছে। সো আমাদের কোয়েশ্চেন কী ছিল যে ইন কালার কোডেড ট্রায়াল সিস্টেম এ সিক চাইল্ড উইথ গ্রিন কালার, সো গ্রিন কালার মানে কি বললো হোম ম্যানেজমেন্ট, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার কী হবে না হোম ম্যানেজমেন্ট। ওকে, অপশন এ। Next, the pattern of disease in the community described in terms of important factor influencing the specific disease pattern is known as, এটা একটা স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেনের অ্যান্সার হবে কি না কমিউনিটি ডায়াগনোসিস। ওকে, নেক্সট, the primary reason for peripheral arterial occlusive disease is, সো এই কোয়েশ্চেনটা সম্পর্কে ডিসকাশন করার আগে আমি বলবো যে এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম তাতে ইন ডিটেলস বলেছিলাম এমএসসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কোয়েশ্চেন প্যাটার্ন। সো আই বাটনে গিয়ে পরে অবশ্যই কিন্তু সেই ভিডিওটা দেখো কারণ সেটাও কিন্তু এমএসসি রিলেটেড অনেক ইনফরমেশন রয়েছে যেগুলো তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট। সো কামিং টু দিস কোয়েশ্চেন, যে অপশানসগুলো ছিল আর্থেরোস্ক্লেরোসিস, এম্বলিজম, থ্রম্বোসিস অ্যান্ড দ্য ভ্যাসোস্পেজম। সো প্রথমে আমরা জানবো যে আর্টারি অ্যানাটমিটা কী। আর্টারি তিনটে লেয়ার থাকে, বাইরের লেয়ারটা রয়েছে টিউনিকা অ্যাডভেন্টেশিয়া, টিউনিকা মিডিয়া ইজ দ্য মিডিয়ান অ্যান্ড দ্য টিউনিকা ইন্টিমেইন। সো এটা হলো আর্টারির অ্যানাটমি। এরপরে কি হয় না যদি আর্থেরোস্ক্লেরোসিস মানে কি হয় না ফ্যাট ডিপোজিশন হতে হতে যে আর্টারিগুলো থাকে সেই আর্টারির মধ্যে এরকম করে লেয়ার জমতে থাকে, বিশেষ করে যারা হাইলি কোলেস্টেরল লেভেল থাকে বা হাইলি ফ্যাট লেভেল, তো বুঝতেই পারছো যে এটা কতটা বড় যখন সেখানে কোনো রকম কোনো প্লেগ নেই। কিন্তু যখনই আস্তে আস্তে এই ফ্যাটে ডিপোজিশন হচ্ছে সেরকমই এই যে ভেসেলসগুলো থাকে সেগুলো আস্তে আস্তে কিন্তু ন্যারো হতে রয়েছে এবং যার জন্য কি হয় এবং ব্লাড ফ্লো এটা দিয়ে ভালো করে যেতে পারবে, চলাচলে এর কোনো রকম কোনো বাধা পেতে হয় না। কিন্তু যখনই আর্থেরোস্ক্লেরোটিক প্লেগ রয়েছে এর মধ্য দিয়ে যখন ব্লাড ফ্লো যাবে তাহলে কিন্তু সেক্ষেত্রে ব্লাড ফ্লোতে বাধাপ্রাপ্ত হচ্ছে এবং বাধা পাওয়ার জন্য কি হয় না অনেক সময় সে সমস্ত জায়গাতে এরকম ক্লট তৈরি হতে পারে এবং সেই সমস্ত জায়গায় বিশেষ করে পেরিফেরালে কী হয় পেরিফেরালের যে ভেন্সগুলো থাকে বা ব্লাড ভেসেলস বা আর্টারিসগুলো থাকে সেই সমস্ত আর্টারিগুলো কিন্তু ন্যারো হয়। একে তো
আর্টারিটা ন্যারো, তার ওপরে যদি তার চারপাশে একটা এরকম ফ্যাটি টিস্যু লেয়ার তৈরি হয়ে যায়, তাহলে সেটা আরও বেশি ন্যারো হয়ে যায়। এবং ন্যারো ক্ষেত্রে কী হয় না, অনেক সময় ব্লাড ক্লটিং হতে পারে এবং সেই জায়গা দিয়ে আর ব্লাড না যেতে পেয়ে ব্লাড কি হয় না, ব্যাকফ্লো করে চলে যায়। সো সেই জন্যই কি হয় না, আর্টেরিয়াল ডিজিজ হতে পারে। তো এক্ষেত্রে বুঝতেই পারছো তাহলে অ্যান্সার কি হবে না, বিশেষ করে দ্য প্রাইমারি রিজন ফর peripheral artery occlusive disease is the option 1 atherosclerosis। এবং এই atherosclerosis কিন্তু প্রাইমারি রিজন ফর দ্য কোরোনারি আর্টারি যে ডিজিজ হয়ে থাকে তারও কিন্তু মেন কজ। সো এটাও একটা কোয়েশ্চেন আসতে পারে। নাও কামিং টু দ্য লাস্ট কোয়েশ্চেন অফ টুডেজ সেশন। Demonstration method strives to achieve the following type of objectives: cognitive, affective, psychomotor, observation। এই কোয়েশ্চেনটা তোমরা কমেন্টে অ্যান্সার জানিও এবং এটার ডিসকাশন নিয়ে নেক্সট পার্ট ভিডিওতে দেখা হবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো কোথায় কোথায় তোমাদের কোয়ারিজ আছে, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, সাথে বেল আইকন যেটা সেটা প্রেস করে দিও।